নমস্কার, আমি প্রবীর। গত দুটি পর্বের মতো এই পর্বেও আমি পঞ্চম শ্রেণীর বিজ্ঞান মঞ্চ যে গণিতের অংশটি সেই অংশের সমাধান করে চলেছি এই প্রশ্নবিচিত্রা বইটি থেকে। এটি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বাঁকুড়া জেলা কমিটির বিজ্ঞান মানসিকতা ও মেধা অন্বেষণ বই। এই বইয়েতে যে সমস্ত দুটি প্রশ্নপত্র তুলে দেওয়া ছিল 2022 এবং 2015, তার সমাধান আমরা গত দুটি পর্বে তুলে ধরেছি। আজকের পর্বে আমরা তুলে ধরব এখানে এই প্রশ্নবিচিত্রাতে যে প্রশ্নের সেট তৈরি করা হয়েছে তার প্রথম যে সেটটি রয়েছে, অর্থাৎ প্রশ্নমালা 1-এর বা বলা যেতে পারে এখানে এই প্রশ্নবিচিত্রার যে প্রশ্নমালা তার 1 নম্বর থেকে আমরা শুরু করব গণিতের অংশে। তো সেই কারণে আমি আমার সকল ভিউয়ার্স, সচেতন অভিভাবক এবং সেই সঙ্গে প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আবেদন রাখব, সম্পূর্ণ ভিডিওটা গত পর্বের মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের প্রয়োজনীয় হতে চলেছে, কারণ আগামী অক্টোবর মাসেই এর পরীক্ষা। তো সেই কারণে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং বাড়িতে ভালোভাবে অনুসরণ করবে। আর সেই সঙ্গে বন্ধু বান্ধবদের কাছে এই চ্যানেলটি সম্পর্কে আলাপ আলোচনা করবে, তাদেরকে বলবে যে কোথাও না এর উত্তর পেলেও, অর্থাৎ ইউটিউব চ্যানেলে কোনো জায়গাতে না পেলেও তোমরা কিন্তু এই একটি চ্যানেল রয়েছে যেটা ত্রিনেত্র চ্যানেল, যে চ্যানেলের মধ্য দিয়ে তোমাদের অভাব অভিযোগ সম্পূর্ণরূপে আমরা দূর করার চেষ্টা করে থাকি এই গণিত সমাধানের ক্লাসের মধ্য দিয়ে। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজ আমরা শুরু করব। তাহলে গণিতের যে 30 নাম্বার আছে সেই 30 নাম্বারের মধ্যে প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্নে বলা আছে 1-এর দাগে শূন্যস্থান পূরণ করো। কি রয়েছে না, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় ড্যাশ। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1 হয়। তাহলে শূন্যস্থানটিতে বসবে কি না 1। গসাগু সবসময় 1 হয়। আর লসাগু কি হয়? তাহলে লসাগু হয়, মনে রাখবে যে মৌলিক সংখ্যা ওই দুটি মৌলিক সংখ্যার গুণফল। তো যাই হোক, এবার ক্ষয়ের দাগে, এটা হলো ক্ষয়ের দাগের উত্তর। এবার ক্ষয়ের দাগের প্রশ্ন দেখো। ক্ষয়ের দাগে কি বলা রয়েছে? বলা রয়েছে বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের ড্যাশের দ্বিগুণ। বৃত্তের বৃহত্তম জ্যা কাকে বলে? বৃত্তের বৃহত্তম জ্যা বলা হয় ব্যাসকে। তাহলে সেই ব্যাস হলো বৃত্তের ড্যাশের দ্বিগুণ। কার দ্বিগুণ? ব্যাসার্ধের দ্বিগুণ হয়। ব্যাসার্ধের দ্বিগুণ। এবার গয়ের দাগে কি বলছে দেখো। গয়ের দাগে বলেছে শূন্যস্থান আছে, তারপর বলা আছে ইসডু 4 সমানুপাতি 15 ইসডু 20। তাহলে আমরা এর আগে যে দুটি পর্ব তোমাদের তুলে ধরেছিলাম, অর্থাৎ 2015 এবং 2022 সালের প্রশ্নপত্রে, সেখানে কিন্তু এরকম ধরনের প্রশ্ন ছিল। আমরা বলেছিলাম কি না, এরকম অনুপাতের এই সমানুপাতের যে অঙ্কগুলো থাকবে সেখানে মনে রাখতে হবে প্রথমের সঙ্গে চতুর্থের সম্পর্ক আর দ্বিতীয় সঙ্গে তৃতীয়। এখানে প্রথম পদটাই নয়, তার মানে প্রথমের সঙ্গে চতুর্থ যার সঙ্গে সম্পর্ক সে কি করবে, এক্ষেত্রে ভাগ দেবে অন্য দুটির সংখ্যার গুণফলকে। অর্থাৎ এক্ষেত্রে 4 গুণ 15 তাদেরকে ভাগ করবো আমি চতুর্থ পদ দিয়ে, অর্থাৎ 20 দিয়ে। 4 5-এ হবে 20, 5 3-এ হবে 15 সমান সমান 3। তাহলে এই 3 হবে প্রথম পদ। তো এটি হলো আমাদের গয়ের দাগের উত্তর। এবার চলে যাবো আমরা ঘ। 2 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম মৌলিক সংখ্যার গুণফল কত? তো দেখো ঘয়ের দাগের 2 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হলো 97, আর 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হবে 11। এখন 97কে 11 দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে কি হবে? 11 7 77 7, 11 9 99, 99 আর 7 হবে 106, অর্থাৎ 1067 হবে উত্তর। অর্থাৎ ঘয়ের দাগের উত্তরটা হবে যে 2 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার গুণফল হবে 1067। এবার দেখো উমর দাগের অঙ্ক। উমর দাগের অঙ্কে কি বলা আছে? এখানে বলা আছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রতিটির মান কত? এটি সমকোণী এবং সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই বাহুটা এবং এই বাহু এরা সমান, আর এটা হলো 90 ডিগ্রি কোণ। সমকোণ সংলগ্ন এই দুই বাহু সমান। এই কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণ মিলে হবে 90, অর্থাৎ এই কোণটা হবে 45 ডিগ্রি, আবার এই কোণটাও হবে 45 ডিগ্রি। তাহলে কোণ দুটি হবে 45 ডিগ্রি 45 ডিগ্রি করে। অর্থাৎ আমাদের এই পর্বের প্রথম যে 5টি অতি সংক্ষিপ্তধর্মী বা শূন্যস্থান পূরণ করার যে অঙ্ক তা আমরা তুলে ধরলাম। এরকমই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি। এরকমই গুরুত্বপূর্ণ অঙ্কের ডালি নিয়ে আমরা চলে এসেছি তার সমাধান করতে। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করবে। প্রতিদিনই একই কথা হয়তো শুনতে তোমাদের একটু বিরক্তি লাগছে, কিন্তু এটা
এক প্রকার নিয়ম হয়েই পড়েছে যে আমাদের বলতে হচ্ছে, কারণ এত কষ্ট করে এই ভিডিওগুলো বানাচ্ছি, তা সত্ত্বেও তোমাদের সেই অর্থে কোনো কমেন্ট পাচ্ছি না, যেটা দেখে মনে হবে যে না, তাদের জন্য আরও কিছু মানে নিজেদেরকে যে শ্রমটা দিচ্ছি তাতে করে অন্তত কিছুটা সন্তুষ্টি পায়। আর সেই সঙ্গে বলবো অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করো, তাহলেই তোমরা এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহজেই পেয়ে যাবে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরের দাগে, দুইয়ের দাগে। দুইয়ের দাগে কি রয়েছে না, দুইয়ের দাগের অঙ্কগুলিতে দেখো বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলো কি রয়েছে এখানে। এখানে বলেছে না যেটি ঠিক তার মাথায় ঠিক চিহ্ন দাও, অর্থাৎ আমাদের এক্ষেত্রে অপশনগুলো থেকে বাঁচতে হবে যে কোনটা সঠিক উত্তর। তো প্রথমে কয়ের দাগেতে কি বলা রয়েছে, 1.1 কুইন্টল। 1.1 এটা কুই মানে হচ্ছে কুইন্টল, সমান সমান কত হবে, সমান কত হবে। এখানে উত্তরে দেওয়া আছে একের দাগে 110 কিগ্রা, তারপর রয়েছে দুইয়ের দাগে রয়েছে 0.011 টন, তারপর রয়েছে 1 টন 1 কুইন্টল, আর কোনোটি নয়, চারের দাগে রয়েছে। তাহলে এক্ষেত্রে হবে 1 কুইন্টল সমান 100 কেজি, আর 0.1 আছে তার মানে 110, অর্থাৎ এই একের দাগের উত্তরটা হবে 110 কিগ্রা। 1.1 কুইন্টল মানে হলো 110 কিগ্রা। এবার ক্ষয়ের দাগে উত্তর। তো দেখো ক্ষয়ের দাগে কি বলেছে না, একটি ঘনকের শীর্ষবিন্দু সংখ্যা কয়টি। এটা ঘনক, দেখো আমি একটা ছবি আঁকছি ঘনকের, এই হলো একটা ঘনক, এটা ঘনক। ঘনকের কটা তল আছে, এই এক তল বলছি, কটা শীর্ষবিন্দু, একটা শীর্ষবিন্দু, দুটো শীর্ষবিন্দু, 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তাহলে একটা ঘনকের কটি শীর্ষবিন্দু, সমান সমান 8টি শীর্ষবিন্দু। অর্থাৎ কোন অপশনটা হলো এর সঠিক, অর্থাৎ দুইয়ের দাগের অপশনটা। এক্ষেত্রে দুইয়ের দাগের অপশনটা হবে এর সঠিক উত্তর। এবার গ, দেখো গয়ের দাগের প্রশ্নে কি বলা আছে, এখানে বলা আছে 0.127 সমান সমান কি, দেখো 0.127, দশমিকের পরে যে অঙ্কটা রয়েছে তাকে বলবো আমরা এটা হচ্ছে 1 দশাংশ, আর 2 শতাংশ, আর 7 সহস্রাংশ। তাহলে উত্তরটা কোনটা হবে, এক্ষেত্রে দুইয়ের দাগের অপশনটা হবে এর সঠিক উত্তর, অর্থাৎ 1-এর 10 যোগ 2-এর 100 যোগ 7-এর 1000, অর্থাৎ 1 দশাংশ, 2 শতাংশ, আর 7 সহস্রাংশ। আমরা এইভাবে ভগ্নাংশ আকারে লিখতে পারি। তো এই গেল গ। এবার ঘয়ের দাগের উত্তর। ঘয়ের দাগেতে কি বলা আছে না, এখানে বলা আছে 0.06 এর সমান হবে 6-এর 10, 2-এর 3, নাকি 3-এর 500, না কোনোটিই নয়। দেখো 0.06 সমান সমান হয় 6/100, এক্ষেত্রে 6-এর 100 হবে এর সঠিক উত্তর। এখন একে যদি কাটাকাটি করে নিতাম তাহলে হতো 3, আর এটা হলো 50, অর্থাৎ 3-এর 50। তো এখানে অপশানে যদি দেখা যায়, একের দাগের অপশন রয়েছে 6-এর 10, দুইয়ের দাগের অপশন রয়েছে 2-এর 3, 3-এর দাগের অপশন রয়েছে 3-এর 500, আর 4-এর দাগে রয়েছে কোনোটিই নয়। তাহলে কোনোটিই নয়, এক্ষেত্রে 4-এর অপশনটি হবে এর সঠিক উত্তর, এটা কোনোটিই নয়। এবার উঁর দাগের প্রশ্নটা দেখো। উঁর দাগের প্রশ্নে কি বলা আছে না, বলা আছে 2/2/2/2/2 সমান কত। এই 2/2/2/2/2 একটা, দুটো, তিনটে, চারটে, 5টা 2 আছে, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, দেখো দেখতে পাচ্ছ 5টা 2। এইরকম ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমরা কি করবে, এই প্রথম যে 2 তাকে উপরে দাও, বাকি এই 4টে 2কে তোমরা নিচে লিখে দাও গুণ আকারে, উত্তর হয়ে যাবে। 2-1 2, এটা 1, এখানে কেটে গেল 2 দিয়ে, অর্থাৎ সমান সমান আমরা পাচ্ছি কত, 1-এর 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 1-এর 8, অর্থাৎ 1-এর 8 হবে এই উঁর দাগের উত্তর। তো তার মানে কত দাগের, এটা 3-এর দাগের অপশনটা হবে এর সঠিক উত্তর। 3-এর দাগের অপশন হলো এর সঠিক উত্তর। তো এই হলো আমাদের এই পর্বের দ্বিতীয় আরও 5টি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান। এটি আমাদের মূলত তৃতীয় পর্ব। আমরা প্রথম দুটি পর্বে তোমাদের তুলে ধরেছি 2022 এবং 2015 সালের প্রশ্নপত্রের সমাধান করে দেখিয়েছি। এখন আমরা এই বইটির প্রশ্নবিচিত্রার যে প্রশ্নমালা 1, সেই প্রশ্নমালা 1 থেকে আমরা অতি গুরুত্বপূর্ণ এখনো পর্যন্ত 10টি প্রশ্নের উত্তর তোমাদের তুলে ধরেছি, বাকি অঙ্কগুলিরও সমাধান করে দেবো। তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর তার সঙ্গে সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো এবার আমরা চলে যাব পরের দাগ। 3-এর দাগেতে কি বলা রয়েছে না, এখানে বলা আছে কেবল উত্তরটি লেখো, শুধু উত্তরটি লিখতে বলা আছে। কয়ের দাগের অঙ্কে বলা রয়েছে 213/355 এর লঘিষ্ঠ আকার কি হবে। দুঃখিত,
213/355। এখন এই 213কে আমরা উৎপাদক বিশ্লেষণ করব, তাহলে কি হবে? 3 দিয়ে গেল, 3 7 21, 3 1 3। এবার এই 355কে উৎপাদক বিশ্লেষণ করব 5 দিয়ে, 5 7 35, 5 1 5। তাহলে দেখো উভয়ের মধ্যেই সাধারণ গুণনীয়ক হিসেবে পাচ্ছি আমরা 71কে, তাই 71 উভয় পক্ষে কেটে দিলাম। এখন এখান থেকে কাটা গেলে থাকবে 3, এখান থেকে কাটা গিয়ে থাকছে কত না 5, সমান সমান আমরা এই ভগ্নাংশটা পাচ্ছি কি না 3 এর 5। তাহলে কয়ের দাগের উত্তরটা হবে 3 এর 5। তো এবার ক্ষয়ের দাগের অঙ্ক। তো দেখো ক্ষয়ের দাগে কি বলা আছে না, এখানে বলা আছে 7 এর 11 এর সমান মানের এমন একটি ভগ্নাংশ লেখো যার লব হরের বিয়োগফল 44। 7 এর 11 আছে, এই হলো 7 এর 11 ভগ্নাংশ। এই ভগ্নাংশে এই লব এবং হরের মধ্যে যে তফাৎ, অর্থাৎ 11 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে পাবো 4। কিন্তু বলা আছে যে লব এবং হরের বিয়োগফল হবে কত না 44। তাহলে সেই 44কে আমরা যদি এই 4 দিয়ে ভাগ করি তাহলে হবে 11 হতো, অর্থাৎ এখানে পেতাম আমরা 11। এখন এই 11 দিয়ে আমরা এই লবটাকে গুণ করবো, 7 11 হবে 77, আর এই হরটাকে 11 দিয়ে গুণ করলে হবে 121, অর্থাৎ 11 11 121। তাহলে নতুন যে ভগ্নাংশটি হবে সেটি হবে কত? এই 77/121। এবার গয়ের দাগের উত্তর। দেখো গয়ের দাগের প্রশ্ন। গয়ের দাগের প্রশ্নতে বলা আছে কি না 9 গুণ 8 সমান সমান 72। এখানে গুণনীয়কগুলি হলো বা গুণনীয়কগুলো কী কী? যেহেতু 9 গুণ 8 বলা আছে, তার মানে 9 এবং 8ই হবে এই যে গুণনীয়ক, অর্থাৎ 72 সংখ্যাটার দুটো গুণনীয়ক 9 এবং 8। তো এই হলো আমাদের গয়ের দাগের উত্তর। এবার চলে যাবো আমরা পরের পাতায়। দেখো পরের পাতাতে প্রশ্নগুলি কি রয়েছে। ঘয়ের দাগেতে বলা আছে সম্পূরক কোণের একটি কোণ 119 ডিগ্রি হলে অপর কোণটি কত? সম্পূরক কোণ কাকে বলে না, দুটি কোণের মান যখন 180 ডিগ্রি হয় তখন কোণ দুটিকে একটিকে অপরটি সম্পূরক কোণ বলে। এখন দুটো কোণের একটা কোণ যদি হয় 119 ডিগ্রি তাহলে 180 থেকে আমরা 119 বিয়োগ করে দেবো। 9 কয় দাও 10, 1 দাও 10, 1 2 কয় দাও 8, 6 দাও 8, তার মানে 61 ডিগ্রি। অর্থাৎ এই ঘয়ের দাগের উত্তরটা হবে 61 ডিগ্রি। তার মানে অপর কোণটা হলো 61 ডিগ্রি। এবার দেখো উঁয়োর দাগের প্রশ্ন। উঁয়োর দাগের প্রশ্নে কি বলা আছে? এখানে বলা আছে পরিমাণ হিসেবে 179.8 ডিগ্রি কোণটি কি কোণ? দেখো 180 ডিগ্রির চেয়ে ছোট যে কোণ তাকে কি বলা হয়? স্থূল কোণ বলা হয়। দন্ত সহায়তা দীর্ঘ ল, স্থূল কোণ, এটা হলো স্থূল কোণ। আর যদি সেটা 90 থেকে ছোট হতো তাহলে বলতাম সূক্ষ্ম কোণ। আর যদি 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 ডিগ্রির চেয়ে ছোট তাকে বলতাম প্রবৃদ্ধ কোণ। এটা হলো স্থূল কোণ। তাহলে এই অঙ্কগুলিরও সমাধান আমরা করে দিলাম, অর্থাৎ 3 এর দাগে যে 5টি গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল তারও সমাধান করে দিলাম। এবার চলে যাবো আমরা নিচের অঙ্কগুলি কষে দেখাও। অর্থাৎ এখানে আছে 5টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 15 নাম্বার। তো মোট নাম্বার 15, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের মান হলো 3 নাম্বার করে, 3 5 15। তো চলো আমরা এবার চলে যাবো আমাদের পরের দাগে। তো দেখো এবার আমরা চলে এসেছি 4-এর দাগে। তো 4-এর দাগে কি বলেছে? এখানে বলা আছে 4-এর দাগে নিচের অঙ্কগুলি কষে দেখাও। এখানে 5 গুণ 3 15 নাম্বার, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য 3 নাম্বার করে আছে। মোট 5টি প্রশ্ন করতে হবে, অর্থাৎ আমাদের সময় খুব কম। সেই কম সময়ের মধ্যে কিন্তু এই 5টি অঙ্ক কষে দেখাতে হবে। তাই আমাদের খুব দ্রুততার সঙ্গে করতে হবে এবং সেই সঙ্গে যাতে করে অঙ্কটা সম্পূর্ণরূপে কষা যায় সেটিও তুলে ধরতে হবে। তো সেই কারণে আমরা ঠিক সেই রূপেই অঙ্কগুলি কষে দেখাবো। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করবে। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটাকে প্রথমেই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো কয়ের দাগে কি রয়েছে দেখো। কয়ের দাগে বলেছে এখানে কি বলা আছে না, বলা আছে কমলদের ছাদটি 80 ফুট লম্বা, 45 ফুট চওড়া। অমলদের ছাদটি 75 ফুট লম্বা এবং 50 ফুট চওড়া। তাদের ছাদটি বড়, কত বড়? তাহলে কমলদের ছাদের ক্ষেত্রফল সমান সমান কি হবে না, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ ছাদ একটি আয়তাকার ক্ষেত্র, তার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে বলা আছে কমলদের ছাদের দৈর্ঘ্য হলো 80, তাই 80 গুণ 45 সমান সমান কত পাচ্ছি না 8 5 40, 0 হাতে হলো 4, 8 4 32, 8 4 হবে 36। এবার এই শূন্যটা বসিয়ে নেব, অর্থাৎ 3600 বর্গ ফুট। এটি হবে কমলদের যে আয়তকার ছাদ তার ক্ষেত্রফল। ঠিক একই রকমভাবে আমরা এবার অমলদের ছাদটির ক্ষেত্রফল
পরিমাপ করব। অমলদের ছাদের ক্ষেত্রফল সমান সমান কত কত আছে না 75 ফুট এবং 50 ফুট। এই 75 গুণ 50 সমান সমান, এবার 5 দিয়ে 75 গুণ করবো, 5 5 25, 5 7 35 আর 2 হবে 37, শূন্যটা বসে যাবে, অর্থাৎ 3750 বর্গ ফুট। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না কমলদের যে ছাদ তার ক্ষেত্রফল হলো 3600 বর্গ ফুট আর অমলদেরটা হলো 3750 বর্গ ফুট। তার মানে অমলদের ছাদটা বড়, তাহলে লিখব অতএব অমলদের ছাদটি বড় হবে। কত বড় হবে লিখে দেবো, অতএব অমলদের ছাদটি এই 3750 বিয়োগ 3600 সমান সমান কি পাচ্ছি না 150 বর্গ ফুট। এই 150 বর্গ ফুট হলো অমলদের যে আয়তকার ছাদ সেটি বড় হবে। তো এই হলো আমাদের এই 4 দাগের কয়ের অঙ্কের সমাধান। তো এইরকমই আরও 4টি অঙ্ক রয়েছে, আমরা সেই 4টি অঙ্ক এই বোর্ডের মধ্যে তুলে ধরবো বা সমাধান করে দেবো এটিকে মুছে। তার আগে আবারও সকলের কাছে বলে দিই যে এখানে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করব, কারণ আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল বার করতে হবে। এবার এখানেও অর্থাৎ অমলদের এবং কমলদের উভয় ক্ষেত্রেই আমরা ক্ষেত্রফল বার করেছি এবং তাদের মধ্যে তুলনা করে এখানে দেখা গেল অমলদের ছাদের ক্ষেত্রফল বেশি। কত বেশি না সেটা বিয়োগ দিয়ে বার করে দিলাম। এইভাবে আমরা আমাদের এই কয়ের দাগের অঙ্কে শেষ করলাম। তো চলো এবার আমরা চলে যাব ক্ষয়ের দাগের অঙ্কে। এবার দেখো ক্ষয়ের দাগের অঙ্ক। তো দেখো ক্ষয়ের দাগেতে কি আছে, দেখো ক্ষয়ের দাগেতে উল্লেখ আছে এখানে যে 5 বর্গমিটার জমিতে 2.2 মিলিলিটার ঔষধ লাগলে 5 হেক্টর জমিতে কত লিটার ঔষধ লাগবে। তাহলে দুটো জিনিস এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হলো জমির পরিমাণ, যেখানে প্রথম অবস্থায় বলা হচ্ছে 5 বর্গমিটার এবং দ্বিতীয় অবস্থায় বলা হচ্ছে 5 হেক্টর। আবার ঔষধের ক্ষেত্রেও প্রথম অবস্থায় বলা হচ্ছে 2.2 মিলি ঔষধ লাগে, শেষে চাওয়া হচ্ছে যে কত লিটার লাগবে। তাহলে এই জায়গাগুলো আমাদের অর্থাৎ এই জিজ্ঞাসাগুলো আমাদের পূরণ করতে হবে এই প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এর সমাধান করব না, প্রথমে আমাদেরকে জানতে হবে যে 5 হেক্টর জমি সমান কত বর্গমিটার জমি। তো দেখো 1 হেক্টর জমি সমান সমান 1000, এই 10,000 বর্গ মিটার। 1 হেক্টর জমি সমান সমান 10,000 বর্গ মিটার। এখন 5 হেক্টর জমি সমান সমান 10,000 গুণ 5 সমান সমান 50,000 বর্গ মিটার। 50,000 বর্গ মিটার জায়গা। এই 50,000 বর্গ মিটার জায়গাতে তার মানে আমাদের ওষুধ ছড়াতে হবে। এবার আমরা এটাকে স্টেজ করে নেব। কীভাবে করব না, এখানে লিখব আমরা যে জমির পরিমাণ, জমি, এখানে লিখব আমরা ঔষধের পরিমাণ, এখন জমি ছিল কি বলা ছিল যে প্রতি 5 বর্গমিটার জমিতে 5 বর্গমিটার জমিতে লাগে 2.2 মিলি অর্থাৎ মিলিলিটার আমাদের ঔষধ লাগে। এরূপ আমাদের এই 50,000 ই না বর্গ, এখানে বর্গমিটার, 50,000 বর্গমিটার জমির জন্য আমাদের কত ঔষধ লাগবে। তাহলে এটা একটি সরল সম্পর্ক, যেহেতু এখানে জমির পরিমাণ বাড়ছে তাহলে ঔষধ আমাদের বেশি লাগবে, সরল সম্পর্ক। তো এক্ষেত্রে কি করব না, এক্ষেত্রে আমরা সরাসরি উত্তরে চলে যাব যে ঔষধ লাগবে। অতএব ঔষধ লাগবে সমান সমান, যেহেতু বেশি লাগবে তাই বেশি হবে লব, অর্থাৎ 50,000 এক্ষেত্রে হবে লব, আর এই 5 হবে এক্ষেত্রে হর, গুণ দেবো আমরা 2.2। এবার কাটাকুটি করলে হবে 5 10 50, অর্থাৎ এই শূন্যগুলো বসে যাবে। তার মানে সমান সমান আমরা পাচ্ছি কত
আমরা পাবো। এবার 2.2 দিয়ে গুণ করলে 2 2, এবার এই 4টে শূন্য বসিয়ে দেবো। এখন একটার পর দশমিক, অর্থাৎ এক্ষেত্রে পাচ্ছি 22,000, একো দশ শত হাজার, মানে 22,000 মিলিলিটার। মিলিলিটার আমরা কি জানি? আমরা জানি 1000 মিলিলিটার সমান হলো 1 লিটার। তাহলে 22,000 মিলিলিটার সমান সমান আমরা একে 1000 দিয়ে ভাগ করতে পারি, বা এরকম সরাসরি আমরা লিখে দিতে পারি যে 22 লিটার। এইভাবে আমরা অঙ্কটির সমাধান করব। তো এই হলো আমাদের এই ক্ষয়ের দাগের অঙ্কের সমাধান। কি করলাম? প্রথমে আমরা 1 হেক্টর জমি সমান কত বর্গমিটার, যেহেতু এখানে বলা ছিল যে প্রতি 5 বর্গমিটার জমির জন্য 2.2 মিলিলিটার ঔষধ লাগে, তো সেই কারণে আমরা এই 5 হেক্টর জমি সমান কত বর্গমিটার জমি সেটা প্রথমে আমরা উল্লেখ করব। তার জন্য আমরা কি করেছি না, 1 হেক্টর জমি সমান আমরা জানি 10,000 বর্গমিটার। এখন 5 হেক্টর জমি সমান সমান হলো কি 10,000 গুণ 5 সমান সমান 50,000 বর্গমিটার। তাহলে 5 বর্গমিটার জমিতে লাগে 2.2 মিলিলিটার ঔষধ লাগে। তাহলে 50,000 বর্গমিটার জমির জন্য আমাদের ঔষধ লাগছে কত? আর যেহেতু এটা একটা সরল সম্পর্কে আসছে এবং বেড়েছে জমির পরিমাণ, তাই ঔষধও বেশি লাগবে। অর্থাৎ লবের অংশটা হবে বড় আর হরের অংশটা হবে ছোট। অর্থাৎ 50,000 সেক্ষেত্রে উপরে বসছে আর 5 নিচে বসছে। গুণ দিচ্ছি আমরা 2.2কে, কাটাকুটি করলাম, পেলাম কত না 22,000 মিলিলিটার। এখন উত্তরে চেয়েছিল যে কত লিটার ঔষধ লাগবে, তাহলে সেক্ষেত্রে এই মিলিলিটারকে আমরা লিটারে পরিবর্তিত করে নিলাম। তাহলে 1000 দিয়ে ভাগ দিতে পারি, বা সরাসরি আমরা লিখতে পারি যে 22 লিটার। তো এই হলো আমাদের ক্ষয়ের দাগের অঙ্কের সমাধান। এরকমই আরও গুরুত্বপূর্ণ 3টি অঙ্ক রয়েছে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই এই অঙ্কগুলিও তোমরা শিখে যাবে। তো চলো এবার আমরা চলে যাব গয়ের দাগে। তো গয়ের দাগের অঙ্ক। গয়ের দাগেতে কি বলেছে? গয়ের দাগেতে বলা রয়েছে গল্পের বই ও উপন্যাসের বইয়ের সংখ্যার অনুপাত 5:3। গল্পের বইয়ের সংখ্যা 1000, আর কত গল্পের বই কিনতে পারলে এই অনুপাত 2:1 হবে। অর্থাৎ দুটো অনুপাত দেওয়া আছে। প্রথম অনুপাতের ক্ষেত্রে গল্পের বই এবং উপন্যাসের সংখ্যার অনুপাত দেওয়া আছে, সেক্ষেত্রে গল্পের বইয়ের সংখ্যাটা বলা আছে 1000টি। অর্থাৎ আমাদের এক্ষেত্রে জানতে হবে যে উপন্যাসের বইয়ের সংখ্যা কত। তাহলে প্রথমেই আমরা উপন্যাসের সংখ্যাটা বার করে নেব। কীভাবে বার করব না, যেহেতু এখানে গল্পের বই এবং দেওয়া রয়েছে উপন্যাসের সংখ্যার অনুপাত 5:3, মানে 5 টাকা যদি হয় গল্পের বইয়ের সংখ্যা, তাহলে 5টি যদি হয় গল্পের বইয়ের সংখ্যা, তাহলে উপন্যাসের বইয়ের সংখ্যা হবে 3টি। এইভাবে আছে। তাহলে আমরা যদি ভাগহার বা অনুপাতিক ভাগহার তৈরি করি, তাহলে সেখানে গল্পের বইয়ের সংখ্যা হবে কি, গল্পের বইয়ের সংখ্যা এখানে বলা আছে গল্পের বই ইজ টু উপন্যাসের বই। উপন্যাসের বই সমান 5:3। 5:3 অনুপাতে দেওয়া আছে। এখন গল্পের বইয়ের সংখ্যাটাও বলা আছে, গল্পের বই সমান সমান কত না 1000টি। তাহলে 1000টি যদি গল্পের বই হয়, আমাদের বার করতে হবে উপন্যাস, যেখানে তার অনুপাত হলো 3। তাহলে অতএব উপন্যাসের সংখ্যা বা উপন্যাস বইয়ের সংখ্যা সমান সমান, তার মানে 5টা যদি হয় গল্পের বই, 3টে হবে উপন্যাসের বই। তাহলে 3টে হবে, তাহলে 3-এর 5, অর্থাৎ 3টে উপন্যাস যখন 5টা গল্পের বই, তাহলে এই 1000টা যখন গল্পের বই, তাহলে উপন্যাস হবে কত? 5×2 = 10, দুটো শূন্য বসে গেল, অর্থাৎ 600টি। এবার দ্বিতীয় যে শর্তটা এই প্রশ্নের মধ্যে রয়েছে সেটা হলো কি, বলা হলো আর কত গল্পের বই কিনতে পারলে, তার মানে গল্পের বইয়ের সংখ্যাটা বাড়বে, কিনতে পারলে এই অনুপাত 2:1 হবে। অর্থাৎ যে অনুপাতটা গল্পের বই আর উপন্যাসের বইয়ের সংখ্যার অনুপাত 5:3 ছিল, সেটা হয়ে যাবে 2:1, যেখানে গল্পের বইয়ের সংখ্যাটা বাড়বে। তার মানে এই উপন্যাসের সংখ্যাটা স্থির থাকবে। তাহলে নতুন যে অনুপাতটা হলো ওই একই রকমভাবে আমরা ফেলতে পারি। নতুন, তাহলে গল্পের বই কেনা হবে, নতুন অনুপাত প্রথমে লিখব, নতুন অনুপাত সমান সমান কত না 2:1। এই নতুন অনুপাতটা কিসের না গল্পের বই এবং উপন্যাসের বইয়ের সংখ্যার অনুপাত, এই 2:1। এখানে তার মানে দুটো যদি গল্পের বই হয়, তখন একটা হবে কি না উপন্যাসের সংখ্যা, কিন্তু উপন্যাসের সংখ্যা আমাদের স্থির, এই গল্পের বইয়ের সংখ্যাটা কিন্তু স্থির নয়। তাহলে গল্পের বইয়ের সংখ্যা বার করব। অতএব গল্পের বইয়ের সংখ্যা হবে এখন গল্পের বই, এখন গল্পের বই, অতএব এখন গল্পের বই সমান সমান 2/1। এক্ষেত্রে গল্পের বইয়ের সংখ্যাটা বার করবো, সেই জন্য এর ভাগারটাকে উপরে রাখলাম।
গুণ 600টি, যেহেতু উপন্যাসের বইয়ের সংখ্যা স্থির আছে, গুণ 600। তাহলে এটা কাটাকুটি করলেও পারো, না করলেও পারো। তাহলে কি পাচ্ছি আমরা, না 6 দুগুণে 12, অর্থাৎ 1200টি। তার মানে গল্পের বইয়ের সংখ্যা হবে, দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1200টি হবে। কিন্তু আগের থেকে কিন্তু 1000টি গল্পের বই ছিল। তাহলে কি চাওয়া হয়েছে, না বলা হয়েছে যে আর কত গল্পের বই কিনতে পারলে। তাহলে অতএব নতুন গল্পের বই কিনতে হবে সমান সমান 1200 বিয়োগ 1000 সমান সমান 200টি। 1200 থেকে আমরা 1000টি যেটা ছিল আগেই, সেই 1000টা বিয়োগ করলে পাবো আমরা 200টি, অর্থাৎ আরও 200টি নতুন গল্পের বই কিনলে তবে আমরা এই অনুপাতটা পাবো। তো এই হলো আমাদের গয়ের দাগের অঙ্কের সমাধান। আশা করি অঙ্কগুলো তোমাদের কাছে এবার জলের মতো পরিষ্কার হয়ে উঠছে। তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর সেই সঙ্গে সঙ্গে ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, এবং অন্যান্য বন্ধুবান্ধবদের সঙ্গে এই চ্যানেলটি সম্পর্কে আলাপ আলোচনা করো। আর তার সাথে সাথে বলবো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো এবার আমরা চলে যাবো এই পর্বের অর্থাৎ 4 দাগের অঙ্কের ঘয়ের দাগের অঙ্ক। তো এবার ঘয়ের দাগের অঙ্ক। ঘয়ের দাগেতে কি বলা রয়েছে দেখো ভালো করে, কি বলেছে, 10 জন মিস্ত্রি 15 দিনে একটি মেশিন তৈরি করতে পারে। 3 দিন কাজ চলার পর আরও কয়েকজন কাজে যোগ দেওয়ায় মেশিনটি মোট 11 দিনে তৈরি হলো। তাহলে পরে কতজন কাজে যোগ দিয়েছিল এটি চেয়েছে। তাহলে এখানে আমাদের বার করতে হবে কি, না কতজন যোগ দিয়েছিল, তার মানে কতজন করে মিস্ত্রি লাগে, এই সংখ্যাটা বার করতে হবে। তাহলে বাঁ দিকে রাখবো আমরা দিন সংখ্যা, আর ডান দিকে রাখবো যেটা আমাদের প্রশ্নে চাওয়া হচ্ছে মিস্ত্রি সংখ্যা। তার মানে তাহলে মিস্ত্রি সংখ্যা। এখন দিন সংখ্যা কত, না প্রথমে বলা ছিল 10 জন মিস্ত্রি কাজ করলে 15 দিনে, 10 জন মিস্ত্রি কাজ করলে 15 দিনে কাজটা করতে পারে, 15 দিনে করতে পারে। এখন 3 দিন কাজ করে দিয়েছে কারা, এই 10 জন মিস্ত্রি 3 দিন কাজ করে দিয়েছে, তাই 3 দিন এখন আমরা বাদ দিয়ে দিলাম। তার মানে এখনও যে কাজটা আছে সেই কাজটা তারা 12 দিনে করতে পারত। এই 10 জন মিস্ত্রি কাজটা করলে 12 দিনে কাজটা করতে পারত, কিন্তু দেখা গেল মিস্ত্রির সংখ্যা আরও বাড়লো, অর্থাৎ কিছু মিস্ত্রি আরও তার সঙ্গে যুক্ত হলো। তাতে করে দেখা গেল মোটের উপর কাজটি বলছে কি, না 11 দিনে শেষ হচ্ছে। তাহলে মোট 11 দিন শেষ হচ্ছে, কিন্তু প্রথমে 3 দিন করে দিয়েছে, তাই 11 থেকে 3 বাদ সমান সমান আমরা লিখতে পারি। তার মানে আর 8 দিনে কাজটি শেষ হবে। তাহলে এখন এই 12 দিনের যে কাজটা সেটা 8 দিনে শেষ হচ্ছে, কতজন মিস্ত্রিতে করবে এটা আমাদের বার করতে হবে। এর অর্থ কি, না এখানে দিন সংখ্যাটা কমছে, তাহলে মিস্ত্রি সংখ্যা বাড়বে, কারণ এটা হলো একটা বিপরীত সম্পর্ক, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক। তাহলে আমরা কি লিখতে পারি, যে যেহেতু এখানে দিন সংখ্যা কমেছে তাই মিস্ত্রি সংখ্যা বেশি লাগবে। ঐকিক নিয়মেও করতে পারো এটা, আবার আমরা যেভাবে সম্পর্ক তৈরি করে এর সমাধান করছি ঠিক সেইভাবেও আমরা করব। তো এখানে লিখছি কি, এখানে লিখব অতএব মিস্ত্রি সংখ্যা। তাহলে মিস্ত্রি সংখ্যা কত হবে তখন, সমান সমান দিয়ে লিখব, যেহেতু এখানে 8 জন, এটা বাড়বে বলছি, এটা কমছে এটা বাড়বে, অর্থাৎ মিস্ত্রি সংখ্যা বাড়বে, তাই এখানে বড়টা লব আকারে বসবে, অর্থাৎ 12 এক্ষেত্রে বড়, 8 ছোট হর আকারে বসবে, গুণ 10। এবার কাটাকুটি দেবো, 4 2 হবে 8, 4 3 হবে 12, 2 5 হবে 10 সমান সমান 3 5 15, অর্থাৎ 15 জন। তার মানে মোট 15 জন মিস্ত্রি লাগলো, যারা বাকি কাজটা 8 দিনে সম্পন্ন করে দিল। এখন প্রশ্ন হলো, প্রশ্নে চাওয়া হয়েছে কি, আরও বলেছে যে তাহলে পরে কতজন কাজে যোগ দিয়েছিল। প্রথম অবস্থায় ছিল কতজন, 10 জন, এখন দেখা যাচ্ছে 15 জন, তার মানে কতজন নতুন যুক্ত হয়েছে। অতএব ওই কাজে আরও যুক্ত মিস্ত্রি সংখ্যা সমান সমান 15 বিয়োগ 10 সমান 5 জন। তার মানে 5 জন আরও নতুন মিস্ত্রি যোগ দেওয়াতে মোটের উপর যেটা ছিল 15 দিনের কাজ সেটা 11 দিনে সম্পন্ন করেছিল। 3 দিন কাজটা হয়ে গেছিল, তো সেই কারণে 8 দিনে সেই কাজ সম্পন্ন করলো বাকি 15 জন মিলে। যে কাজটা ছিল 12 দিনের সেই কাজটা তারা 8 দিনে সম্পন্ন করেছে, এবং ওই মিস্ত্রিরা মিলে ওই মেশিনটি তারা 11 দিনে সম্পন্ন করলো। তো এই হলো ঘয়ের দাগের অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের শেষ অঙ্কে। তো চলো এবার আমরা চলে যাব উমর দাগের অঙ্কে।
তো দেখো এই পর্বের শেষ অঙ্ক, দেখো এই পর্বের শেষ অঙ্কে কি রয়েছে না, এখানে রয়েছে একটি সরল অঙ্ক। সেখানে রয়েছে 3/4 ভাজিত 2/3 এর 1/9 এর 1/8 গুণ 1/27 ভাজিত 3, এটা আছে। এখন এর সমাধান করতে হবে। তো সরল অঙ্কের ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম বা নির্দেশ মেনে চলতে হয়। সেটা হলো আমাদের দেখতে হবে যে এখানে কোন চিহ্নটি রয়েছে, কোন কোন চিহ্ন এবং কোন চিহ্নের কাজ আগে। যেহেতু এখানে ভাগ চিহ্ন, এর এবং গুণ, এর গুণ এবং ভাগ চিহ্ন, এই তিনটি চিহ্নের ব্যবহার রয়েছে। আমাদের জানতে হবে এই তিনটি চিহ্নের মধ্যে কাদের চিহ্ন আগে কাজ, অর্থাৎ কার আগে কাজ করতে হবে। যদি কোনো বন্ধনী থাকতো তাহলে আমরা জানি যে রেখা বন্ধনীর কাজ প্রথম, তারপরে প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। এক্ষেত্রে কোনো বন্ধনী নেই, তাহলে আমাদের এক্ষেত্রে প্রথমে কাজ হবে কার না, এর কাজ। এখন এই এর তার কাজ, এখানেও এর আছে। এর সঙ্গে সঙ্গে আরও একটি নিয়ম বা সরলের ক্ষেত্রে, দীর্ঘ সরল অঙ্কের ক্ষেত্রে আমরা যদি দেখি শুধু এই চিহ্নগুলি রয়েছে, গুণ, ভাগ আর এর, তাহলে ভাগের নিয়ম হলো ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে উল্টাবে, লব হর হবে, হর লব হবে। ঠিক একই রকমভাবে যদি দেখা যায় ভাগের পরে পরেই এর চিহ্ন থাকে, তাহলে সেই এরও কিন্তু উল্টে যাবে। তাহলে এখন আমরা এই অঙ্কের সমাধান করব এইভাবে। দেখো 3/4, এই ভাজিত চিহ্নটাকে আমরা প্রথমে গুণ চিহ্ন করে নিচ্ছি, তাহলে হবে কি, এটা উল্টে যাবে, অর্থাৎ 2/3 হয়ে যাবে 3/2। ঠিক একই রকমভাবে এই এরও তখন কি হবে, উল্টে যাবে, অর্থাৎ 1/9 হয়ে যাবে 9/1। এবার এই এর সেও কিন্তু উল্টে যাবে, অর্থাৎ 8/1। কিন্তু এর পরে যে রয়েছে কি না, এর পরে রয়েছে 1/27, এ কিন্তু উল্টাবে না, গুণ, তাই গুণ চিহ্ন আকারেই থাকবে 1/27। ভাজিত আছে, একেও গুণ চিহ্ন করলে শুধু 3 ছিল, তাহলে এটা উল্টে যাবে, অর্থাৎ এর হর ছিল 1 উপরে উঠে যাবে আর 3 নিচে নেমে যাবে, অর্থাৎ 1/3 হয়ে যাবে। এবার আমাদের কাটাকুটির খেল, তাহলেই আমরা সারা হয়ে যাবে। কি রয়েছে এবার, 4 2 8, 2 2 কেটে দেবো। এখন 3 দিয়ে কাটলে 3 3 কেটে গেল, 3 দিয়ে কাটলে 3 9 27, 9 দিয়ে কাটলে 9 9 কেটে গেল। তাহলে কি দেখা যাচ্ছে, উপরে কি রয়েছে না 1, নিচেও 1, অর্থাৎ 1 1 1। এই হবে উত্তর। তাহলে এই সরল অঙ্কটা এই দুটি লাইনে কিন্তু অঙ্কটা সম্পন্ন হয়ে যাবে। সেই কারণে আমাদের এই নিয়মটা মনে রাখতে হবে। তাহলে নিয়মটা কি আমি আবার বলছি, যদি দেখা যায় ভাগ চিহ্ন থাকে, তাহলে ভাগ চিহ্নের ক্ষেত্রে আমরা যখন তাকে গুণ চিহ্ন করব, তখন ভগ্নাংশটা কি হবে না, উল্টে যাবে। ঠিক একই রকমভাবে যদি দেখা যায় ভাজিত চিহ্নের পরে, অর্থাৎ ভাগ চিহ্নের পরে পরেই এর চিহ্নগুলো থাকে, তাহলে তাদেরকেও আমরা কিন্তু উল্টে নেব। অর্থাৎ এখানে ভাজিত 2/3 ছিল, যখন গুণ চিহ্ন দিলাম তখন লিখলাম 3/2। এর ছিল, একেও গুণ চিহ্ন যখন দিলাম তখন ছিল 1/9 হয়ে গেল 9/1, 1/8 হয়ে গেল 8/1। এগুলো কিন্তু উল্টাবে, কিন্তু গুণ চিহ্ন থাকলে সে কিন্তু উল্টাবে না, তাই 1/87 রয়ে গেল। আর এখানে ছিল কি 1/27 ছিল, 27 লিখেছি আমরা, 27 লিখেছি, আর ভাজিত 3 সেটা হয়ে গেল গুণ চিহ্ন দিয়ে 1/3। তো এই হলো আমাদের এই পর্বের 30 নম্বরের, অর্থাৎ এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের যে গুরুত্বপূর্ণ এই প্রশ্নবিচিত্রার প্রশ্নগুলি ছিল, তার এই প্রথম অধ্যায়ের এক প্রকার আমাদের যে প্রশ্নগুলো, অর্থাৎ 30 নম্বরের, সেই প্রশ্নগুলির সম্পূর্ণ করলাম আমরা। আগামী দিনে আরও যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে, অর্থাৎ এই প্রশ্নবিচিত্রা বা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বাঁকুড়া জেলা কমিটির কর্তৃক প্রস্তুত এই বইয়ের, তো সেই বইয়ের বা এই বইটির আমরা বাকি অঙ্কগুলিও এরকমভাবেই আগামী পর্বগুলিতে তুলে ধরতে চলেছি। তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা যারা তখন ধরে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলে রাখি যে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ আমরা এই বইটির সমস্ত অঙ্কগুলি সমাধান করে দেবো। আগামী অক্টোবর মাসে পরীক্ষার আগেই তোমরা সমস্ত উত্তর তোমাদের হয়ে যাবে, জানা হয়ে যাবে, যদি তোমরা এই ভিডিওগুলো পেয়ে যাও আর সেই সঙ্গে সঙ্গে তোমরা যদি অনুশীলন করো। তো আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করছি। নমস্কার।